টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা কবিতাটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। আর এই কবিতার ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই এই কবিতাটা এতদিনে পড়ে ফেলেছো তোমাদের স্কুলে, গৃহশিক্ষকের কাছে বা অন্য কারোর কাছে। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই কবিতার ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই কবিতার ওপর যে বানানো ভিডিওগুলো সেগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপারই না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই কবিতাটা পড়া। এই কবিতার ওপর কত রকমের প্রশ্ন আসতে পারে চলো দেখে নেব আমরা নেক্সট স্লাইডে। চলে এলাম পরবর্তী স্লাইড। দেখো, ফার্স্টে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, অর্থাৎ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে তোমরা অপশন পাচ্ছ 3টে কি 4টে, সেখান থেকে তোমরা রাইট আনসারটা চুজ করছো। এরপরে আসছে অতি সংক্ষিপ্ত। আচ্ছা, এমসিকিউতে কি থাকবে না, মার্কস থাকছে 1 নম্বর। এরপরে যেটা থাকছে সেটা হলো অতি সংক্ষিপ্ত বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যেখানে তোমাদের একটা পূর্ণ বাক্যে উত্তর করতে হচ্ছে। অবশ্যই শুধুমাত্র একটা শব্দ লিখে আসবে না, পূর্ণ বাক্যে উত্তর দেবে। অতি সংক্ষিপ্ত সেখানে ভিএসএকিউ, ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, একটা বাক্যে উত্তর করছো, এরও প্রশ্নমান থাকছে 1। এরপরে আসছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী, সেখানে থাকছে শর্ট আনসার কোয়েশ্চেন। শর্ট আনসার কোয়েশ্চেন মানে তোমাদের 3টে বাক্যে নয় 4টে বাক্যে এই রকমভাবে উত্তরটা করতে হচ্ছে, এবং যার মান থাকছে, প্রশ্ন মান থাকছে 2। এরপরে আসছে হাতে কলমে। হাতে কলমে কি, তোমাদের যখন এই কবিতাটা শেষ হয়ে যাচ্ছে তখন তোমাদের বইয়ের মধ্যেই দেখবে হাতে কলমে কিছু প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্ন রাখা হয়েছে এই হাতে কলমে অংশটায়। তাহলে আমরা চলে যাব এরপরে আমাদের বহু বিকল্পীয় প্রশ্নাবলীতে। এই বহু বিকল্পীয় প্রশ্নাবলীতে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশটা, সেই টাইমলাইন অংশে তোমরা এমসিকিউ হোক, ভিএসএকিউ হোক, এসএকিউ হোক বা হাতে কলমে, যার যে প্রশ্নটা দরকারে লাগবে সে খুঁজে পেয়ে যাবে ওই টাইমলাইন অংশটায়, ওই পর্ব বিভাজন অংশটায়। এটা তোমাদেরই সুবিধার জন্য করা হয়েছে। আমরা চলে যাব আমাদের এমসিকিউ এর প্রথম প্রশ্ন। এমসিকিউ এর প্রথম প্রশ্ন অবশ্যই আলোচনা করব। আর তোমরা কি করবে, তোমরা অবশ্যই আমার সাথে সাথে তোমরা এমসিকিউতে কে কত স্কোর করছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। আর এটা একটা খুব ছোট্ট কবিতা, অবশ্যই কবিতাটা ভালোভাবে পড়ে ফেলবে, একদম মাথায় যেন ঢুকে যায়, তাহলে আর প্রশ্নোত্তর করা কোনো চাপের হবে না। ফার্স্টেই লেখা আছে, দেখো, সবুজ জামা কবিতাটির মূল গ্রন্থ হলো। সবুজ জামা কবিতাটি কার লেখা আমরা জানি, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর সবুজ জামা কবিতাটি নেওয়া হয়েছে কোথা থেকে দেখে নেব। ফার্স্ট আছে ক গ্রহচ্যুত, খ লক্ষিন্দর, গ ভারতবর্ষ, ঘ উলুখড়ের কবিতা। নেওয়া হয়েছে উলুখড়ের কবিতা থেকে। রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ঘ। নেক্সট চলে যাব আমরা দুইয়ে লেখা আছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বহু কবিতা আছে। বীরেন্দ্র চট্টোপাধ্যায় একজন কে? ক নাট্যকার, খ কবি, গ গায়ক, ঘ গল্পকার। তিনি একজন বিখ্যাত কবি। অপশন খ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 3 লেখা আছে সবুজ জামা চেয়েছে যে ছেলেটি তার নাম। বাবাই। কতে লেখা আছে
খতে লেখা আছে তাতাই, গতে লেখা আছে তোতাই, ঘতে লেখা আছে পাপাই। আমরা কবিতায় কি পেয়েছি? কবিতায় পেয়েছি যে তোতাইয়ের একটি সবুজ জামা চাই। গাছেরা যেমন সবুজ জামা পরে থাকে তেমন তোতাইয়েরও একটি সবুজ জামা চাই। তাহলে রাইট আনসার অবশ্যই কি হয়ে যাচ্ছে? অপশন গ, তোতাই, রাইট আনসার। পরের প্রশ্ন 4, 4-এ লেখা আছে গাছেরা জামা পরে থাকে। গাছেরা কি রঙের জামা পরে থাকে? ক হলুদ রঙের, খ কালো রঙের, গ সবুজ রঙের, ঘ নীল রঙের। অবশ্যই গাছেরা সবুজ রঙের জামা পরে থাকে, আর সেই দেখেই তোতাইয়েরও ইচ্ছা হয়েছিল সে একটি সবুজ জামা পরবে, তাই তো? গাছেরা সবুজ রঙের জামা পরে থাকে। পরের প্রশ্ন 5, 5-এ লেখা আছে তোতাই বাবুর একটি ক লাল জামা চাই, খ নীল জামা চাই, গ সবুজ জামা চাই, ঘ হলুদ জামা চাই। রাইট আনসার কি হয়ে যাবে? অবশ্যই সবুজ জামা চাই। নেক্সট আসবো 6 নম্বর প্রশ্ন। এক পায়ে দাঁড়িয়ে থাকে, এক পায়ে দাঁড়িয়ে থাকায় সেটা কি বলা হয়েছে? ক তোতাই বাবু, খ দাদু, গ গাছেরা, ঘতে আছে তোতাইয়ের বন্ধুরা। রাইট আনসার কি হয়ে যাবে? এক পায়ে দাঁড়িয়ে থাকে গাছেরা, আর সেই দেখে তোতাই বাবুও চেয়েছিল এক পায়ে দাঁড়িয়ে থাকতে। রাইট আনসার অপশন গ। পরের প্রশ্ন 7, 7-এ লেখা আছে এক পায়ে দাঁড়িয়ে থাকা। তো এক পায়ে দাঁড়িয়ে থাকা অর্থাৎ বাচ্চারা যে এক পায়ে দাঁড়িয়ে থেকে থেকে খেলা করে, সেটাই খেলা বলা হয়েছিল। খেলাই আমরা পেয়ে যাচ্ছি, দেখো কতে লেখা আছে দৌড়ানো, খতে বসে থাকা, গতে আছে খেলা। রাইট আনসার অবশ্যই হয়ে যাবে খেলা, আর ঘতে আছে ঘুমানো, হবে না। নেক্সট চলে যাব 8-এ। 8-এ লেখা আছে সবুজ জামা কবিতায় ড্যাশ চশমা ছাড়া চোখে দেখে না। বলা হয়েছে দাদু যেন কেমন, চশমা ছাড়া সে চোখে দেখে না। তাহলে সবুজ জামা কবিতায় কার কথা বলা হয়েছে? দাদুর কথা বলা হয়েছে। আর দাদু কোথায় পেয়ে যাচ্ছি? দাদু পেয়ে যাচ্ছি আমরা অপশন গতে। রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন গ, বাবা কাকা জ্যাঠা হবে না। পরের প্রশ্ন 9, 9-এ লেখা আছে তবেই না তার ডালে বসবে। তবেই না তার ডালে কি বসবে? কতে আছে পাখি, খতে আছে মৌমাছি, গতে আছে ভ্রমর, ঘতে আছে প্রজাপতি। তবেই না তার ডালে বসবে প্রজাপতি। প্রজাপতির কথা বলা হয়েছে, সে যদি সবুজ জামা, তো তাই যদি একটা সবুজ জামা গায়ে দেয় তবেই না তার ডালে বসবে প্রজাপতি। রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ঘ। নেক্সট চলে যাব 10, 10-এ লেখা আছে তোতাইয়ের কোলে নেমে আসবে। তোতাইয়ের কোলে কি নেমে আসবে? একটা দুটো তিনটে কি নেমে আসবে? ক লাল সবুজ ফুল, খতে আছে লাল নীল ফুল, গতে আছে হলুদ সবুজ ফুল, ঘতে আছে হলুদ নীল ফুল। তাহলে এই দুটো রং মনে রাখতে হবে আমাদের। ফার্স্টেই দেখো এখানে খতে পেয়ে যাচ্ছি লাল নীল ফুল, তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অবশ্যই লাল নীল ফুল। তবেই তার কোলে নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল। রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন খ। আর এখানেই শেষ হচ্ছে আমাদের এমসিকিউ। এমসিকিউতে মাত্র 10টা প্রশ্ন ছিল। 10টা প্রশ্নে কে কত স্কোর করলে? যদি স্কোর ভালো হয়ে থাকে তাহলে খুব ভালো, আর যদি স্কোর ভালো না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে প্রিপারেশন ভালো হচ্ছে না। আর প্রিপারেশন যদি ভালো না হয় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য দরকার সুন্দর একটা স্টাডি ফ্লো। চলো দেখে নেব কি সেই স্টাডি ফ্লো। ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা
আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায়ের সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন? আর এই সব কিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর চলে যাব আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনে। প্রথম প্রশ্ন দেখে নেব, আর অবশ্যই খুব বেশি লিখবে না, একটা বাক্যে লিখবে। ফার্স্ট প্রশ্ন কি আছে দেখো, কারা সবুজ জামা পরে? কারা সবুজ জামা পরে? গাছেরা সবুজ জামা পরে। নেক্সট 2, গাছেরা কিভাবে দাঁড়িয়ে থাকে? গাছেরা কিভাবে দাঁড়িয়ে থাকে? গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, কারণ তারা মানুষের মতো চলতে পারে না। পরের প্রশ্ন 3 লেখা আছে, তোতাইয়ের সবুজ জামা চাওয়ার ইচ্ছা বড়দের পছন্দ হয়নি কেন? তোতাইয়ের সবুজ জামা চাওয়ার ইচ্ছা বড়দের পছন্দ না হওয়ার মূল কারণ ছিল বড়রা চেয়েছিল তোতাই স্কুলে যাক আর স্কুলে গিয়ে সে অ আ ক খ শিখুক। পরের প্রশ্নে চলে যাব 4 লেখা আছে দেখো, তোতাই অ আ ক খ পড়বে না কেন? তোতাই অ আ ক খ পড়তে চায়নি কেন? কারণ তোতাই অ আ ক খ পড়বে না কারণ সে গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির মাঝে মিশে থাকতে চায়, সেই কারণেই সে অ আ ক খ পড়তে চায়নি। পরের প্রশ্ন 5 লেখা আছে, কোলের ওপর কিভাবে ফুলগুলি নেমে আসবে লেখো। কোলের ওপর ফুলগুলো কিভাবে নেমে আসবে? টুপ করে লাল নীল ফুলগুলো নেমে আসবে। সবুজ জামা পরে যদি তোতাই দাঁড়ায় তাহলেই তার কোলের ওপর লাল নীল ফুলগুলো টুপ করে নেমে আসবে। পরের প্রশ্ন 6 লেখা আছে, তোতাই স্কুলে যাবে না তাহলে কি করবে? তোতাই স্কুলে তো যাবে না, স্কুলে যেতে সে চায়নি, সে গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতিতে মিশে খেলায় মেতে থাকতে চেয়েছে, এটি হলো তার একমাত্র চাওয়া। পরের প্রশ্ন 7 লেখা আছে, কখন তোতাইয়ের ডালে প্রজাপতি বসবে? তোতাই যখন গাছেদের মতো সবুজ জামা পরে থাকবে তখন তার ডালে প্রজাপতি এসে বসবে। চলে যাব 8 লেখা আছে, সবুজ জামা কথাটির অন্তর্নিহিত অর্থটি উল্লেখ করো। কেন বলা হয়েছে যে সবুজ জামা, এই কবিতাটার নামকরণ সবুজ জামা, আর কেনই বা বলা হয়েছে যে এই সবুজ জামা কথাটার মধ্যে দিয়ে আসলে কবি কি বোঝাতে চেয়েছেন, বা তোতাই যে সবুজ জামা পরে প্রকৃতির সাথে মিশে থাকতে চায় তার কারণটাই কি? কারণ এই তোতাই এই সবুজ জামা কথাটির অন্তর্নিহিত অর্থাৎ ভিতরকার যে অর্থ তা হলো নিজের মধ্যে প্রকৃতিকে মিশিয়ে ফেলা, প্রকৃতির রঙকে মিশিয়ে ফেলা। সেই কারণেই বলা হয়েছে শুধু তোতাই একটা শিশু আসলে তার প্রথম যে ভালো লাগা কাজ করে তা হলো প্রকৃতির সাথে মিশে যাওয়া। এই প্রকৃতির সাথে মিশে যাওয়া অর্থেই বা তার নিজের অস্তিত্বের মধ্যে প্রকৃতিকে মিশিয়ে যাওয়ার ইচ্ছাতেই এই কবিতাটির নাম
সেই হিসাবে কবিতাটার অন্তর্নিহিত অর্থ সেই হিসাবে প্রকৃতির সাথে মিশে যাওয়া, নিজের অস্তিত্বকে প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়া। পরের প্রশ্ন আসছি 9 লেখা আছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় সবুজ জামা কিসের প্রতীক হয়ে উঠেছে? সবুজ জামা আসলে সেই প্রাণবন্ততা, সজীবতা এবং সৃজনশীলতার প্রতীক হয়ে উঠেছে। পরের প্রশ্নে যাব 10 লেখা আছে তোতাই বাবুর কোলে কোন কোন রঙের ফুল নেমে আসবে? আমরা এমসিকিউতেও করেছি এই ধরনের প্রশ্ন। তোতাই বাবুর কোলে লাল নীল রঙের ফুল নেমে আসবে, 1 2 3টে করে। এখানেই শেষ হচ্ছে আমাদের ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন অর্থাৎ ভিএসএকিউ এর আলোচনা। এরপর চলে যাব এসএকিউতে। এসএকিউতে চলে এলাম ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী যার মান 2। প্রথম প্রশ্নে আসছি। প্রথম প্রশ্নে লেখা চাই তো কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি, স্কুলে যাবি, কবিতায় এই অংশটির অর্থ বুঝিয়ে দাও। দেখো ঠিক প্রথমেই যখন লেখা আছে যে তোতাইয়ের একটি সবুজ জামা চাই, তারপরেই বড়রা কি বলছে, চাই তো কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি, স্কুলে যাবি, এই কথা বলা হয়েছে যে কবিতায় এই অংশটির অর্থ বুঝিয়ে দাও। এই ধরনের প্রশ্নগুলো লিখতে গেলে তোমাদের কার লেখা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে অবশ্যই লিখে নিতে হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা কবিতায় তোতাই নামের এক ছোট্ট শিশুর কথা বলা হয়েছে যে গাছেদের মতো সবুজ জামা চায়। কিন্তু তোতাইয়ের এই অদ্ভুত ইচ্ছা বড়রা একেবারেই সমর্থন করে না। বড়রা মনে করে তোতাইয়ের এই সময় স্কুলে যাওয়া উচিত, অ আ ক খ শেখা উচিত, নিজের খেয়াল খুশি মতন চলা একেবারেই উচিত নয়। অতএব কবিতার এই অংশটিতে আসলে ছোটদের ইচ্ছা বড়দের কাছে অধরা থেকে যায়। পরের প্রশ্নে যাব 2 লেখা আছে গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? কবিতায় এই অংশটির অর্থ বুঝিয়ে দাও। গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? এ তো বড়দের কথা, কিন্তু তোতাই তো সেটা একেবারেই মানতে পারে না। তোতাই তো ভালো লাগে গাছেদের জামার মতন, গাছের জামার তারও গায়ে পড়লে কি হবে, তার কাছে প্রজাপতি আসবে এবং লাল নীল ফুল ঝরে পড়বে। তাহলে কবিতায় এই অংশটির অর্থ বুঝিয়ে দাও। কেন বড়দের এরকম মনে হয়? আসলে তোতাই প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চায়, তাই তার ইচ্ছা গাছেদের মতো সে সবুজ জামা পরবে। কিন্তু বড়রা তোতাইয়ের এই ধরনের ইচ্ছাকে একেবারেই মেনে নিতে পারে না। তারা আসলে শিশুর এই ভিন্ন রূপ চাওয়ার প্রকৃত অর্থ অর্থাৎ ভিতরকার অর্থই বুঝতে পারে না। তাদের যে প্রাতিষ্ঠানিক মনন বা প্রাতিষ্ঠানিক মন শিশু মনের সজীবতাকে বুঝতে অপারগ থেকে যায়। পরের প্রশ্নে আসবো 3 লেখা আছে তবেই না তার ডালে প্রজাপতি বসবে, কার ডালে কেন প্রজাপতি বসবে? কেন বলা হয়েছে? আসলে এখানে শিশু মনের কল্পনা শক্তি প্রকাশিত হয়েছে। সাধারণত গাছের যে ডালে প্রজাপতি এসে বসে কারণ তার যে সবুজ রং, সেই সবুজ রঙে আকৃষ্ট হয়ে পতঙ্গরা আসে। তাই এই কবিতায় শিশুও মানে তোতাই যে শিশুর কথা বলা হয়েছে সেও গাছেদের মতো সবুজ জামা পরতে চায়, কারণ সে জানে সবুজ রং পরলে হয়তো তার গায়ের প্রজাপতি উড়ে আসবে। তাই তোতাই মনে করে সবুজ জামা পরে গাছ হলে তার গায়ে ঝাঁকে ঝাঁকে রঙিন প্রজাপতি উড়ে এসে বসবে। চলে যাব পরের প্রশ্ন 4 চলে এলাম। সবুজ জামা কবিতা সূত্রে কবির ভাব মানসিকতার পরিচয় দাও। অর্থাৎ এই যে সবুজ জামা, বীরেন্দ্র চট্টোপাধ্যায় যে সবুজ জামা কবিতাটি লিখেছেন তার কেন লিখেছেন, তার মূল ইচ্ছাটা কি ছিল, তার ভিতরকার ইচ্ছাটা। মানুষ তো যখন কোনো সৃষ্টি করে তার ভিতরে কিছু একটা কিছু বার্তা দেওয়ার জন্য মানুষ অন্তত কবিতা লেখে, গান লেখে। তাহলে এই ভিতরকার অর্থটা কি? সবুজ জামা কবিতা সূত্রে কবির যে চিন্তাভাবনা ব্যক্ত হয়েছে সেই চিন্তাভাবনাটা কি তুলে ধরা হয়েছে? এখানে বলতে হবে যে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সমাজ ও প্রকৃতি সবুজ রঙের সঙ্গে শিশুর প্রাণচঞ্চলতাকে আসলে মেলাতে চেয়েছেন। আসলে সবুজ শুধু প্রকৃতির রং নয়, সবুজ হলো আমাদের প্রাণ চঞ্চলতার প্রতীক, তারুণ্যের প্রতীক। তাই কবি তোতাই নামের শিশুটির মধ্যে দিয়ে আসলে পুঁথিগত শিক্ষার বদলে প্রকৃতির উন্মুক্ত পরিমাণে তোতাই নামার যে শিশুটি সে পুঁথিগত শিক্ষার বাইরে কোথায় মিশে যেতে চেয়েছে? প্রকৃতির মধ্যে মিশে যেতে চেয়েছে। অর্থাৎ স্কুলের যে প্রথাগত শিক্ষার পরিবর্তে সেই শিশু প্রকৃতির কাছেই তার পাঠ নিতে চেয়েছে। এই মানসিকতাই এখানে এই কবিতার মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে।
পরে চলে যাব 5-এ। 5-এ লেখা আছে তোতাইয়ের সবুজ জামা চাই কেন। খুব স্বাভাবিক, তোতাই কেন সবুজ জামা চাই, কারণ তোতাই তো শিশু, সে কল্পনা করতে ভালোবাসে। অপরদিকে বড়রা কি চায়? বড়রা প্রাতিষ্ঠানিক চিন্তাভাবনায় আবদ্ধ, প্রথাবদ্ধ চিন্তাভাবনায় আবদ্ধ, প্রকৃতি তাদের আকর্ষণ করে না, কিন্তু তোতাইকে আকর্ষণ করে। তাই গাছের সবুজ রং তার ভালো লাগে, সেও সবুজ জামা পরে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকতে চায়। তার মনে হয় এর ফলে তার গায়ে প্রজাপতি এসে বসবে এবং লাল নীল ফুল টুপটুপ করে ঝরে পড়বে তার কোলে। এখানে শেষ হচ্ছে আমাদের শর্ট আনসার কোয়েশ্চেন, অর্থাৎ সব রকম 2 নম্বর প্রশ্নের আলোচনা। এরপরে আমরা চলে যাব আমাদের হাতে কলমে সেকশনে। দেখো লেখা আছে হাতে কলমে, যেগুলো তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব এই অংশে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ফার্স্টেই লেখা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দেয়। 1.1-এ লেখা আছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? বীরেন্দ্র চট্টোপাধ্যায় 1920 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1920। চলে যাব 1.2, তার রচিত 2টি কাব্যগ্রন্থের নাম লেখো। তার রচিত 2টি কাব্যগ্রন্থ হলো রানুর জন্য আর মানুষের মুখ। রানুর জন্য আর মানুষের মুখ। চলে যাব পরের প্রশ্ন 2-এ লেখা আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তোতাই বাবুর সবুজ জামা চাই কেন? কারণ সে সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায়, সেই কারণেই তার একটি সবুজ জামা চাই। নেক্সট 2.2, সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে? সবুজ গাছেরা প্রজাপতির মতো সুন্দর রঙিন পতঙ্গ পছন্দ করে। 2.3, সবুজ জামা আসলে কি? সবুজ জামা আসলে কি? সবুজ জামা আসলে সেই গাছেদের যে সবুজ পাতা যেমন তাদের প্রাণ ধারণে সাহায্য করে, ঠিক তেমনই তোতাই বাবুর যে সবুজ জামা তা হলো তার প্রাণ শক্তির প্রতীক, প্রাণ চঞ্চলতার প্রতীক। 2.4, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। এখানে কোন খেলার কথা বলা হয়েছে? এখানে কোন খেলার কথা বলা হয়েছে? এখানে শিশুরা যে অনেক সময় এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটে ছুটে খেলা করে, সেই এক পায়ে ছুটে ছুটে খেলা করার কথা বলা হয়েছে এবং তাকে গাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকার সঙ্গে তুলনাও করা হয়েছে। পরের প্রশ্ন 2.5, তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? কি কি ঘটনা ঘটবে? তার কাছে প্রজাপতি এসে বসবে এবং তার কোলে ঝরে পড়বে 1, 2, 3টে লাল নীল ফুল। নেক্সট প্রশ্নে চলে যাব 3-তে লেখা আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দাদু যেন কেমন? চশমা ছাড়া চোখে দেখে না। এটা ভুল আছে, আমি এখানে লিখে দিচ্ছি। এটা কিভাবে লেখে? কয়তয়। কয়তয়কে আমরা এভাবে লিখি, তোমরা ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারো, কয়তয়। এইটাকে দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না। এই পংক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? এই রকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায়? আচ্ছা, তাহলে ফার্স্টে দেখো লেখা আছে যে এই পংক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহার হয়েছে কেন। আমরা এখানে একটুখানি অব্যয় জেনে নেব। অব্যয় কোনগুলোকে বলা হয়ে থাকে? অব্যয় ধরো এবং, ও, এই শব্দগুলোকে আমরা, বা এই ধরো যেন, এখানে যেন কথাটা আছে, এই ধরনের শব্দগুলোকে আমরা অব্যয় বলে থাকি। কেন অব্যয় বলে থাকি? কারণ এগুলো দেখো কোনো পরিবর্তন হয় না। কিসে পরিবর্তন হয় না? যখন আমি বচন মানে এক বচন, দ্বিবচন, মানে ছেলে, ছেলেগুলি, মেয়ে, মেয়েগুলি, হাঁসগুলি, ঘোড়াগুলি, এগুলো আমরা বলে থাকি। এগুলো অর্থাৎ এক বচন এবং বহু বচনের যে দুটোর ফারাক হচ্ছে। এবং তাছাড়া কি হয়, লিঙ্গ ভেদেও ফারাক হয়ে থাকে, তাই তো? স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ ভেদে ফারাক হয়ে থাকে। এবং তার সাথে কিসে ফারাক হয়ে থাকে? ক্লিবলিঙ্গেও ফারাক হয়ে থাকে, এগুলো চেয়ার, টেবিল, এগুলো।
এই যখন ধরো আমি যদি কোনো একটা শব্দ সাজাই, ধরো আমি বলি রাম ও শ্যাম বাড়ি যাবে, বা রাম ও শ্যাম হাঁসগুলি নিয়ে ঘরে যাবে। দেখো এখানে ওটা সব জায়গায় যে কোনো তুমি বাক্য গঠন করো না কেন, ও বা এবং দিয়ে বা যেন দিয়ে, এগুলো অপরিবর্তিত থাকছে, এগুলোর আর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে অব্যয় যখন কোনো বাক্যে ব্যবহার হচ্ছে তখন সে বচন বা এই যে একবচন, দ্বিবচন বা লিঙ্গ বা বিভিন্ন রকম শব্দের যে কাজ সেই সমস্ত ভেদে একই রকম থাকছে। যেন এখানেও তেমনই একটি অব্যয় শব্দ যার কোনো পরিবর্তন হচ্ছে না। ধরো আমি যাচ্ছি, যাচ্ছিলাম হয়ে থাকে, রামেরা হয়ে থাকে, মানে তাদের, ধরো আমরা বলতে পারি যে ছেলেগুলি হয়ে থাকে। কিন্তু এবং ও এই শব্দগুলোর সঙ্গে আমরা আর কিছু বিভক্তি, যেমন এর, এ, গুলি, সেগুলি বা তার কোনো অন্যরকম রূপ আমরা খুঁজে পাচ্ছি না, তখন সেটাকে বলা হয়ে থাকে অব্যয়। তাহলে এইখানে দেখো, দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না, এই পংক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? এই শব্দটি ব্যবহৃত হয়েছে কারণ এটা তুলনামূলক অব্যয়, মানে যেন দিয়ে এই যে অব্যয়টা ব্যবহার হয়েছে তা তুলনা প্রকাশ করছে। আসলে কবি বোঝাতে চেয়েছেন যে দাদু সেই সব মানুষের দলে যারা চশমা ছাড়া আসলে কিছুই দেখতে পায় না। কবির মতে এইসব মানুষ কি সহজ বা স্বাভাবিকভাবে কোনো কিছুই জীবনে মেনে নিতে পারে না বা গ্রহণ করতে পারে না, সেই কারণেই যেন শব্দটা এখানে ব্যবহার হয়েছে। তাহলে এটি একটি অব্যয় এবং এটি তুলনার জন্য ব্যবহার করা হয়েছে। এরপরে বলা হয়েছে যে এই রকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যেতে পারে। এরকম শব্দ তোমরা বলতেই পারো, যে আমরা বলতেই পারি যে লোকটি বৃক্ষের মতো ছায়া দেয়। এই যে বৃক্ষের মতো শব্দটা আমরা ব্যবহার করলাম। আমরা বলতে পারি সে যেন কেমন কিম্ভূত, এবারে এই যে যেন শব্দটা ব্যবহার করলাম, এটাও একটা অব্যয়। তাহলে এইরকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায়, এভাবে তোমরা লিখতে পারো। তুলনামূলক শব্দগুলো দিয়ে মতো, ন্যায়, এই ধরনের শব্দগুলো তোমরা ব্যবহার করতে পারো। পরের প্রশ্নে আসছি 4 লেখা, আচ্ছা 4 না 3.2 এ লেখা আছে সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো। কবি এখানে কি বলতে চাইছেন? আসলে সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে শিশুরা আসলে নতুন যুগের প্রতীক, এবং সে কি করে, এই শিশু আসলে প্রকৃতির মধ্যেই এক বন্ধন খুঁজে পেতে চায়, এক সুন্দর বন্ধন খুঁজে পেতে চায়। তোতাইও এখানে নতুন যুগের সেই হিসাবে বার্তাবাহক বা প্রতিনিধি। সে সবুজ জামা গায়ে দিয়ে গাছেদের মতোই সজীব এবং প্রাণবন্ত হয়ে উঠতে চায়। এর মধ্যে দিয়ে আসলে কবি বোঝাতে চেয়েছেন যে পুঁথিগত শিক্ষা নয়, আগামী প্রজন্ম আসলে বেড়ে উঠুক প্রকৃতির মাঝে, প্রকৃতির নিজস্ব নিয়মে, কোনো রকম কৃত্রিমতা ছাড়া। অর্থাৎ যে মানুষরা গতানুগতিকতার ঠুলি নিয়ে বসে রয়েছে তাদের দুনিয়া যেন চাপা পড়ে যাক, বরং কৃত্রিমতার মুখোশটা খুলে গিয়ে চারপাশে তারা সেই প্রকৃতিকে ভালোবেসে সহজ সরলভাবে খুব স্বাভাবিক ছন্দে সেই শিশুরা বেড়ে উঠুক। তবেই এই পৃথিবী আবার সজীব হয়ে উঠবে, তবে গিয়েই না আসলে প্রজাপতি এবং ফুল আসলে সেই রঙিন এবং সজীবতার প্রতীক, সেই সহজ সরলতার প্রতীক প্রকৃতির মতো। তবেই সেই শিক্ষা প্রণালী বা সেই মানুষ হয়ে উঠবে কি সৃজনশীল, সহজ। সেই কারণেই এই কথা বলা হয়েছে, মানে এই চাওয়ার মাধ্যমে কবি আসলে এই কথাই বলতে চেয়েছেন। আসলে সেই প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া আসলে তাদের মধ্যে সজীবতা নিয়ে আসবে, প্রাণচঞ্চলতা নিয়ে আসবে, এই কথাই কবি এখানে ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন দেখো 4.1, মানে 4 এর আন্ডারে যেটা রয়েছে সেটা হলো নির্দেশ অনুসারে উত্তর দাও। লেখা আছে স্কুল শব্দটির ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখো এবং একই রকম আরো 2টি শব্দ লেখো। আমরা দেখো, তোমরা শুনেছো ছোটবেলা থেকে স্কুল এবং স্কুল, এই দুটো শব্দই তোমরা শুনেছো। আমরা কেন দেখে নেব যে এই স্কুল শব্দটির বলেছে ধ্বনিতাত্ত্বিক, এই যে স্কুল, এই যে এটাকে ধ্বনিগুলো কি, আমরা যখন বর্ণ যেগুলো লিখছি, অ আ ক খ, এগুলো আমরা বর্ণ লিখছি, আর মুখে যেগুলো বলছি, এই অ ক খ যেগুলো উচ্চারণ করছি, সেগুলোই হয়ে যাচ্ছে ধ্বনি।
এখানে বলা হচ্ছে কি এই যে স্কুল, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করছি তার ধ্বনিতাত্ত্বিক, এই যে ধ্বনিগুলো বলছি তার ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখো, ব্যাখ্যা করতে বলেছে। সেগুলোই আমরা আলোচনা করব এখানে। দেখো আমরা এখানে লিখব, স্কুল কথাটা আগে লিখে নিই। স্কুল, স্কুলকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, আর বর্ণগুলো কি যখন আমি মুখে বলছি, যখন লিখছি তখন সেগুলো বর্ণ, আর মুখে যখন বলছি সেগুলো হলো ধ্বনি, এটাই হলো ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ। স্কুলটাকে আমি ভাঙবো, স্কুলটাকে ভাঙলে কি আসছে? ব্যঞ্জন বর্ণ, দন্তের স, দন্তের স, শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ থাকলে কি হবে? অবশ্যই একটি হলন্ত হবে। এরপরে ক আছে, যুক্ত ব্যঞ্জন। কি আছে? এই যে দন্তের স আর ক, এই দুটো যুক্ত ব্যঞ্জন আছে এবং তার সাথে একটা স্বরবর্ণ আছে, কারণ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না। তাহলে এখানে যে স্বরবর্ণটা রয়েছে সেটা হলো রস্ব উ, তবে গিয়ে না হচ্ছে স্কু, রস্ব উ, তারপরে আসছে কি আবার একটা ব্যঞ্জন বর্ণ পাচ্ছি, সেটা হলো গিয়ে ল, তারপরে আসছে কি অ, কারণ কিছু নেই মানে একটা স্বরবর্ণ যুক্ত অবস্থায় আছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে, তাহলে এটা হলো ল। তাহলে এই যে এইখানে, তাহলে এইখানে যেটা এই যে স এবং ক, এই দুটো যুক্ত ব্যঞ্জন ছিল। এরপরে স্কুল শব্দটা এসেছে, দেখো স্কুল, স্কুলে কি আছে? স্কুলে সবার আগে একটা এই স্বরবর্ণ, স্বরবর্ণ কি এসেছে? রস্ব ই এসেছে, তাই তো? রস্ব ই এসেছে, তারপরে যেটা যেমন তেমনই আছে, যে একই রকম রয়েছে। তারপরে ওটা একই রকম রয়েছে। তাহলে আমরা দেখছি এই যে যুক্ত ব্যঞ্জনটা, এই যুক্ত ব্যঞ্জনটা উচ্চারণের সুবিধার জন্য, আমাদের যুক্ত ব্যঞ্জন উচ্চারণ করতে তো একটু সময় লাগে, সে মানে আমাদের একটু কষ্ট হয়, তাই সেই কারণে সেই উচ্চারণের যে কষ্টটা যাতে লাঘব হয় সেই কারণে আমরা যদি একটা স্বরবর্ণ নিয়ে আসি তাহলে উচ্চারণে কিছুটা সুবিধা হয়। এই উচ্চারণের সুবিধার জন্যেই এই যুক্ত ব্যঞ্জনটার আগে কি হচ্ছে? স্বরবর্ণ নিয়ে আসা হচ্ছে, রস্ব ই এর আগমন ঘটছে। আর যেহেতু এটা একটা স্বরবর্ণ এবং স্বরবর্ণের আগমন ঘটছে সেই কারণে এটাকে বলা হয়ে থাকে আদি স্বরাগম। এটাকে কি বলা হয়ে থাকে? আদি। আদি কেন? কারণ শব্দের আগে আসছে সেই কারণে আদি, আর স্বর অর্থাৎ স্বরবর্ণের আগমন ঘটছে সেই কারণে বলা হয়ে থাকে আদি স্বরাগম। উচ্চারণের সুবিধার জন্য এটা হয়ে থাকে। এরপরে বলেছে কি একই রকম আরো দুটি শব্দ তোমরা বলবে। একই রকম দুটি শব্দ তোমরা, স্কুল, স্কুল তো খুব তোমাদের পরিচিত শব্দ, তেমন আরো দুটো শব্দ খুব পরিচিত, এরকম আমরা বহু ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন স্টেশনকে অনেকে বলে থাকে স্টেশন। তাহলে দেখো স্টেশন শব্দটা রয়েছে, তার আগে যেহেতু যুক্ত ব্যঞ্জন, সেটা উচ্চারণে কষ্ট দূর করার জন্য আমরা কি নিয়ে আসছি? একটা রস্ব ই নিয়ে আসছি, আর আগে নিয়ে আসছি সেই জন্য আদিতে, অর্থাৎ শব্দের আগে আসছে এবং স্বরবর্ণ আসছে সেই কারণে বলা হচ্ছে আদি স্বরাগম। স্টেশন থেকে স্টেশন। বা হতে পারে স্টিমার, স্টিমার হতে পারে স্টিমার, সেটাও হতে পারে। আমি এখানে লিখে দিলাম একটা দুটো স্টেশন আর স্টিমার। ঠিক আছে, আচ্ছা এইটা স্টেশনও করতে পারে, এটা তারও। স্টেশন হচ্ছে, আর একটা হচ্ছে স্টিমার। স্টেশনও বলে অনেক সময়, মানে আমাদের মুখের এতেও হতে পারে, আবার অনেক সময় স্টেশনও বলে, মানে হুঁশিও চলে আবার একারও চলে। দুটোই চলতে পারে, দুটো লিখলেই অসুবিধা নেই কোনো। এরপরে আসছি পরেরটা 4.2, চোখ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত 3টি বাক্য লেখো। চোখ শব্দটাকে বলা হয়েছে কি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করতে, এবং ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করলেই হবে না, সেগুলোকে মানে 3টে বাক্য গঠন করতে হবে।
আমরা ফার্স্টেই এমন কোনো বাক্য লিখতে পারি যে আমরা যখন কোনো কিছু ইশারা করি তখন ইশারা অর্থে আমরা বলি যে দেখেছিস রমা কেমন চোখ টিপলো, এরকম বলি, অর্থাৎ ইশারা অর্থে আমরা চোখ টেপা কথাটা ব্যবহার করে থাকি। আমরা এভাবে বলতেই পারি যে রমা চোখ টিপতেই আমি বিষয়টাকে আর বললাম না, বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিলাম, বিষয়টাকে বললাম না, এটা হতে পারে। আবার এটা বলতে পারো চোখে চোখে রাখা অর্থে এভাবে আমরা বলতে পারি যে দোষী ব্যক্তিটিকে সবসময় চোখে চোখে রাখতে হবে, এটা হতে পারে। এবং আমরা আর একটা যেটা করতে পারি সেটা হলো ঘৃণা অর্থে আমরা ব্যবহার করতে পারি বা খারাপ দেখা অর্থে ব্যবহার করতে পারি। আমরা এভাবে বলতে পারি তুই কি জানিস না রমেশ তাকে কি চোখে দেখে, এটা আমরা ব্যবহার করতে পারি, মানে ঘৃণা অর্থে বা পছন্দ অর্থে আমরা ব্যবহার করতে পারি। এই হলো চোখ শব্দটাকে 3টে রূপে ব্যবহার এবং তার বাক্য গঠন। এখানেই শেষ হলো আমাদের হাতে কলমে সব প্রশ্নের আলোচনা। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো, আর তোমরা অবশ্যই ভালো করে কবিতাটা পড়ে ফেলবে। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে, আর অবশ্যই টিউটোপিয়ার সাথে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে।